ফার্মাকোলজি ফার্মা প্রশ্নটা শেষ হয়ে গেছে। প্রশ্নটা শেষ। ফার্মাকোলজি শেষ। হ্যাঁ, তাহলে সমস্যা দেখি নাকি প্যাথোলজি করানো লাগবে? প্যাথোলজি তো 100 আইছে, 200 আইছে। তবে কার কোন সমস্যা আছে? ফার্মাকোলজি অ্যাজ এ হল আপনার এই যে কয়টা প্রশ্ন, 25টা প্রশ্ন শেষ। হ্যাঁ, আমরা একবার একটু রিভিউ দিই সব কিছুই। হ্যাঁ। বোর্ডে আসছে। আমরা শেষের থেকে আসি। হ্যাঁ, আর এর মধ্যে কারো বিশেষ কোনো সমস্যা থাকলে বলবেন। এখন 25 নম্বরে আছে অ্যাসপিরিনের কথা। অ্যাসপিরিন এই দুর্মূল্যের বাজারে একখানা সস্তা ওষুধ। যে কয়টা বাজারে সস্তা ওষুধ আছে তার মধ্যে ইনি একজন। ঠিক আছে, খুব সস্তা একটা ওষুধ কিন্তু জীবন রক্ষাকারী। এই একটা ওষুধ মুহূর্তের মধ্যে মানুষকে বাঁচিয়ে দিতে পারে। এরকম জীবন রক্ষাকারী যেসব ওষুধ আছে তার মধ্যে অ্যাসপিরিন একটা। কাদের জন্য? হার্টের রোগীদের জন্য। কার্ডিয়াক অ্যারেস্ট হলে, হার্ট অ্যাটাক হলে, ইসকেমিক হার্ট ডিজিজ হলে প্রথমেই যে ওষুধটা আমাদের লাগবে সেটা হচ্ছে অ্যাসপিরিন। এটা বাজারে সাধারণত 75 মিলিগ্রাম হিসেবে পাওয়া যায়। 75 মিলিগ্রাম হিসেবে পাওয়া যায়। হ্যাঁ, ডিসপ্রিন হচ্ছে ইকোস্প্রিনের কনসেন্ট্রেটেড ফর্ম। ওখানে 4টা একসাথে থাকে, এই জন্য ওটা 300 মিলিগ্রাম। কিন্তু ডিসপ্রিন ইকোস্প্রিনেরই, সরি অ্যাসপিরিনেরই আর একটা মানে কনসেন্ট্রেটেড ফর্ম। ঠিক আছে, ডিসপ্রিন জিনিস একই। এটা হচ্ছে অ্যাসপিরিন। অ্যাসপিরিন আমি কিন্তু লিখলাম, কি বলে ট্রেড নেম লিখলাম। এর জেনেরিক কি? ইকোস্পিরিন। কিন্তু বাজারে অ্যাসপিরিন নামে এত পপুলার, ইকোস্পিরিন আমরা সাধারণত বলি না। জেনেরিক নেম হচ্ছে ইকোস্পিরিন। ইকোস্পিরিন 75 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম অথবা 300 মিলিগ্রাম, এই তিনটা বাজারে পাওয়া যায়। তবে এইটা সবচেয়ে কমন, আমরা এইটাই বেশি ব্যবহার করি। এগুলো অ্যাভেলেবেল না। যখন 300 বানানোর দরকার হয় এর 4টা খাওয়াই দিই, এভাবে ভাগ ভাগ করে। ঠিক আছে, তাহলে এইটা আমরা সাধারণত কাদের দিই? হার্টের রোগীদের। এর কাজ হচ্ছে অনুচক্রিকাকে, মানে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। ইকোস্প্রিন কী করে? রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। যাদের হার্টের অসুখ হয়, হার্ট অ্যাটাক হয়, তাদের সাধারণত হার্টের রক্তনালীর মধ্যে রক্ত জমাট বেঁধে যায়। এটাই তো হার্ট অ্যাটাক। তো এই জন্য এটা যদি আমরা সাথে সাথে দেই, যেটুক ক্ষতি হয়ে গেছে তার থেকে আর বাড়ে না। ধরেন আমার হার্টের রক্তনালী এরকম চিকন রক্তনালী, এর এইখানে এইটুক ব্লক হয়ে গেছে। ব্লক হয়ে রোগী আপনার কাছে বুকে ব্যথা নিয়ে আসছে, হার্ট অ্যাটাক নিয়ে আসছে। আপনি যদি সাথে সাথে ইকোস্পিরিন দিয়ে দেন, এটা আর পুরো বন্ধ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তাহলে কি হার্ট বেঁচে গেল? হার্ট বেঁচে গেল মানে রোগীর জীবনও বেঁচে গেল। খুব সস্তা ওষুধ, মনে হয় পাতা 6 টাকা খুব সম্ভবত, আমার যতদূর মনে পড়ে। হ্যাঁ, তাহলে এটা এত সস্তা একটা ওষুধ কিন্তু জীবন রক্ষাকারী। এবং এইটা যখন হার্টের রোগীকে আমরা দিব, এটা কখন দিব না সেটা আমি বলে দিচ্ছি, কিন্তু যখন এটা দিব উনি যেটা বলতেছে দীর্ঘদিন খাওয়া যাবে কিনা, এটা সারা জীবন চলবে। যার চলবে, যাদের ক্ষেত্রে নিষেধ তারা বাদে। কাদের ক্ষেত্রে নিষেধ আমি বলে দিচ্ছি, এরা বাদে একটা ওষুধ, এই ওষুধটা একটা রোগী সারা জীবন চলবে। তাহলে দেখেন এটা কিসে কাজ করে? ইসকেমিক সেরেব্রিক স্ট্রোক। স্ট্রোক আবার 2 রকম আছে, ইসকেমিক স্ট্রোক আর হেমোরেজিক স্ট্রোক। যাদের রক্ত জমাট বাঁধাজনিত স্ট্রোক হয় ব্রেইনে, তাদের ক্ষেত্রেও এই ওষুধটা একই কথা। রক্তনালী বন্ধ হয়ে গেলে আর যাতে নতুন করে বন্ধ না হয় সেটাকে বাধা দেয়।
সুতরাং আমরা এটা হার্টের ক্ষেত্রে বললাম, এটা যদি ব্রেইনে হয় সেক্ষেত্রে দেওয়া যাবে না। চলো, স্ট্রোকের ক্ষেত্রেও এইটা আমরা দিতে পারি। হার্ট স্ট্রোক বলে কোনো কথা নেই, শোনেন আমরা কিন্তু সাধারণ মানুষের মতো কথা বলবো না, ঠিক আছে? হার্টে কখনো স্ট্রোক হয় না। স্ট্রোক হয় কোথায়? ব্রেইনে। হার্টে হয় অ্যাটাক, হার্টে অ্যাটাক হয়, আর স্ট্রোক হয় মানে সাধারণ মানুষ বলবে হার্ট স্ট্রোক আর ব্রেন স্ট্রোক। হার্টে কখনো স্ট্রোক হয় না, স্ট্রোক জিনিসটাই ব্রেইনের, হার্টে হয় অ্যাটাক, ঠিক আছে? হার্ট অ্যাটাক হয়। কি বলতেছিলেন এবার বলেন? হার্টের রোগীর ক্ষেত্রেই তো এতক্ষণ বললাম, তখন কি বললাম? হার্টের রোগীদের কী তো দিব এটা, হার্টের রোগী, আর দ্বিতীয়ত দিব স্ট্রোকের রোগী। তবে স্ট্রোকের রোগীকে দেওয়ার আগে আমার সিটি স্ক্যান করতে হবে, বুঝে শুনে দিতে হবে, কিন্তু হার্টের রোগীদের চোখ বন্ধ করে দিব। স্ট্রোকের রোগীর ক্ষেত্রে দেওয়ার আগে আমাদের ভেবেচিন্তে দিতে হবে যেটা দিব কি দিব না, কিন্তু হার্টের রোগীদের ক্ষেত্রে চোখ বন্ধ করে এটা আপনাকে 300 মিলিগ্রাম সাথে সাথে দিতে হবে, ঠিক আছে? ওমা, হার্ট না, স্ট্রোক মানে কি? ব্রেইনে স্ট্রোক অ্যাটাক আপনার কাছে কী নিয়ে আসবে? কয়েকটা জিনিস নিয়ে আসতে পারে। অজ্ঞান হয়ে যেতে পারে, বমি করতে পারে, মাথা ব্যথা নিয়ে আসতে পারে, কোনো এক পাশ অবশ নিয়ে আসতে পারে, দুর্বল নিয়ে আসতে পারে। এগুলো হলো স্ট্রোকের একদম কার্ডিনাল ফিচার। এটা হলে বুঝবেন কথা এলোমেলো হয়ে যাচ্ছে, কথা বেঁধে যাচ্ছে, অস্পষ্ট হয়ে যাচ্ছে, এগুলো সব হচ্ছে স্ট্রোকের। ব্রেইন আর হার্টের আলাদা করে উল্লেখের কোনো দরকার নেই। আমি বললাম স্ট্রোক কোথায় হয়? ব্রেইনে হয়। সুতরাং ব্রেন স্ট্রোককে আর বলার দরকার আছে? এটা ব্রেইনেই হয়েছে, এটা আহার তো জায়গা নেই। আর অ্যাটাক হয়েছে কোথায়? অ্যাটাক হয়েছে হার্টেই অ্যাটাক হয়েছে, এই অ্যাটাক করার জায়গা নেই, ঠিক আছে? ওই যে বললাম অজ্ঞান হয়ে আসতে পারে, মাথা ব্যথা নিয়ে আসতে পারে, কোনো এক পাশ দুর্বল বা অবশ নিয়ে আসতে পারে, অথবা প্যারালাইজড অবস্থায় আসতে পারে, বমি করতে পারে, মাথা ব্যথা থাকতে পারে, ঠিক আছে? কথা বেঁধে যাচ্ছে, কথা ঠিকমতো স্পষ্ট উচ্চারণ হচ্ছে না, এই জিনিসগুলো নিয়ে স্ট্রোকের রোগীরা সাধারণত আমাদের কাছে আসে। এবার কি বলতেছিলেন? আমি বলি, আমি শেষ পর্যন্ত আসি না, আমি তো এখনো ডোজ বলি নাই, ডোজ বলি তখন বলতেছি। হ্যাঁ, এইটা গেল আপনার স্ট্রোকের রোগী। হার্টের রোগী কী করে আসবে? হার্টের রোগী সাধারণত এক পাশ দুর্বল নিয়ে আসবে, বা অজ্ঞান হয়ে যাবে, কিংবা কথা আটকে যাবে, এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। বমি হতে পারে, ঘাম হতে পারে, অথবা বুকে ব্যথা হতে পারে। অনেকে বুকে ব্যথার কথা বলতে পারে না, বোঝে না, বুকে বলে চাপ আছে, অথবা বলে বুক ভার হয়ে আসতেছে, অথবা বলে গলায় ব্যথা, অথবা বলে হাত ঝিনঝিন করতেছে। এটা খুব মারাত্মক সিমটম, ঠিক আছে? এই জিনিসগুলো তাহলে কি বললাম? বুকে ব্যথা তো থাকতেই পারে, এবং বুকে ব্যথা কিন্তু সে কখনো এইভাবে বলবে না বাম পাশে ব্যথা, ডান পাশে ব্যথা, এরকম কখনো বলবে না। সে এরকম করে হাতটা দিবে যে আমার বুকে ব্যথা, এইভাবে। একদম মনে রাখবেন, রোগী যদি কখনো আঙ্গুল দিয়ে দেখায় যে আমার এই জায়গা ব্যথা করে, এই জায়গা ব্যথা করে, এইটা সাধারণত হার্টের ব্যথা হয় না। রোগীকে আমরা পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষে বলবো, এর আগে বলবো না, কিন্তু আমাদের মাথায় একটা জিনিস রাখতে হয় না, দেখেই অমনি একটা জিনিস বুঝতে হয় না। যখন রোগী একটা আঙ্গুল দিয়ে দেখাবে আমার এখানে ব্যথা, এখানে ব্যথা, এখানে ব্যথা, তখন মনে করতে হবে এটা সাধারণত হার্টের ব্যথা। হার্টের ব্যথা রোগী দেখাতে পারবে না, এক জায়গায় দেখাতে পারবে না, সে এইভাবে বলবে যে আমার বুকে ব্যথা, মানে পুরো বুকটা জুড়েই তার ব্যথা। আমার কথা বোঝা? চেপে ধরা একটা ব্যথা আছে না, আপনাকে যদি এখন কেউ দুই পাশ থেকে শক্ত করে বুক আর পেট চেপে ধরে, দম আটকা একটা ভাব আসবে না? ব্যথাটা এরকম হয়, ঠিক আছে? ভারী ব্যথার থেকে অনুভূতিটা হয় বুক ভারী। এই জন্য বললাম অনেকে কিন্তু ব্যথার কথা আপনাকে বলবে না, অনেকে বলবে বুক কেমন লাগতেছে, ভার লাগতেছে। বমি হতে পারে, গলায় ব্যথা এবং হাতে ব্যথা, হাত ঝিনঝিন করা, এটা প্রায় বলে রোগীরা, ঠিক আছে? হাত অবশ হয়ে আসতে, বিশেষ করে বাম হাত অবশ হয়ে আসতেছে, ঠিক আছে? আর অজ্ঞান সাধারণত খুব কম হয়, অজ্ঞান হয়েও আসতে পারে হার্ট অ্যাটাকের রোগী। প্রেশার বেশি থাকলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। দীর্ঘদিন যদি প্রেশার আনকন্ট্রোল থাকে তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। তাহলে আমরা যেখানে ছিলাম, তাহলে এই যখন রোগীটা আসবে, তাহলে আপনি হার্টের সমস্যা না স্ট্রোকের সমস্যা আপনি বুঝে ফেললেন। বুঝে ফেলার পরে আপনি সিদ্ধান্ত নেবেন। যদি আপনার এটা মনে হয় যেটা হার্টের রোগী, হার্ট অ্যাটাক কিংবা আমরা ইসকেমিক হার্ট ডিজিজ যেটাকে বলি, এর রোগী,
তখন আপনাকে তাৎক্ষণিকভাবে, আমি যেটা নিয়ে কথা বলছি, তাৎক্ষণিকভাবে এই ওষুধটা অ্যাপ্লাই করতে হবে। এটা জীবন রক্ষাকারী ওষুধ, ঠিক আছে? আমি বলতেছি স্ট্রোকের রোগীর ক্ষেত্রে কিন্তু এটা আমরা এইভাবে এত তাড়াহুড়া করে না দিলেও চলবে, তার এটার জন্য এত ইম্পর্টেন্ট না, ঠিক আছে? স্ট্রোকের রোগীকে আমরা দিব, কিন্তু তার যে তাৎক্ষণিকভাবে দিতে হবে এইরকম না ব্যাপারটা। ধরেন আপনি মনে করলেন এটা হার্টের সমস্যা হতে পারে, আপনার মনে হচ্ছে যেটা হার্ট অ্যাটাক হতে পারে, আপনি ইকোস্পিরিন, এটা হলো আইএইচডির ক্ষেত্রে, আইএইচডি রোগটার নাম হচ্ছে আইএইচডি, ইসকেমিক হার্ট ডিজিজ মানে হার্ট অ্যাটাক। ইকোস্পিরিন 75 মিলিগ্রাম বাজারে সব থেকে অ্যাভেলেবেল, এর 4টা দিবেন, তাহলে কয় মিলিগ্রাম হলো? 1 নম্বর। বলেন। ইসকেমিক হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ। না, একটু বাইরে আছি, 4:45 বেজে যাবে, প্রায় আধা ঘন্টা দেরি হবে। কি বললাম? 300 মিলিগ্রাম দিব একসাথে, এর সাথে আরও ওষুধ আছে, এটা 1 নম্বর। এই ওষুধটা আপনাদের পড়ানো হয়েছে কিনা? ক্লপিডোগ্রিল, এইটা হলো ইকোস্পিরিনের ভাই, বড় ভাই আর কি, বড় ভাই না, বড় লোক ভাই, ঠিক আছে? ক্লপিডোগ্রিল, GREL, এ হলো ইকোস্পিরিনের আরেক ভাই, কিন্তু বড় লোক ভাই। এর কাজ অনেকটা ইকোস্পিরিনের মতোই, একই কাজ, এই যে রক্ত জমাট বাধা দেয়। কিন্তু সমস্যা হচ্ছে ইকোস্পিরিনের দাম কত বলছিলাম? ইকোস্পিরিনের দাম কত বলছিলাম? 60 পয়সা, 60 পয়সা করে, 60 পয়সা করে, ওরকম 60-70 পয়সা। আর এর একজনের দামই হচ্ছে 12 টাকা। ক্লপিডোগ্রিলের দাম হচ্ছে 12 টাকা। দামি ওষুধ না তুলনামূলক? একটার দামই 12 টাকা, ঠিক আছে? একটা রোগী যদি প্রতিদিন এটা খায়, একটা করে খেতে হয়, তাহলে তার জন্য একটু বার্ডেন না, কষ্ট হয়ে যাবে। এই জন্য এটা একটু বড়, মানে দাম বেশি, একটু দামি ওষুধ। অন্যান্য ওষুধের দামের তুলনায় কিছু না, কিন্তু ইকোস্পিরিনের তুলনায় দাম বেশি। হ্যাঁ, যখন রোগী মরে যাচ্ছে তখন যদি আপনি মনে করেন যে খাওয়ার আগে দেবো না পরে দেবো, রোগী মরতেছে মরুক, আগে খাওয়ায়নি তারপরে ওষুধ দেবো, তাহলে আপনি খাওয়ার পরে দিবেন, নর্মালি খাওয়ার পরে। উনি প্রশ্ন করে, আমি এমনি বললাম, হ্যাঁ মজা করলাম, নর্মালি এটা খাওয়ার পরে খেতে হয়। কিন্তু যখন রোগীটা আপনার কাছে আসছে, মরে যাচ্ছে, তখন তো আর খাওয়ার সুযোগ নেই, তখন আপনি যে অবস্থায় পাবেন সেই অবস্থায়, আমি কিন্তু সেই অবস্থার কথাই বলছি। 300 মিলিগ্রাম সাথে সাথে দিয়ে দেবে। তার মানে আপনি ইকোস্পিরিন আর ক্লপিডোগ্রিল 8টা ট্যাবলেট রোগীকে সাথে সাথে দিবেন, যখন রোগী আপনার কাছে বুকে ব্যথা নিয়ে আপনার কাছে আসলো কেবল তখন। এর আগে সুবিধা হচ্ছে বাজারে এখন এই দুটোকে আবার একসাথে পাওয়া যায়, দুটো ওষুধ একসাথে মিশানো। কি নামে পাওয়া যায়? ইকোস্পিরিন প্লাস, অথবা এই আমি ব্র্যান্ড নেমগুলো লিখতেছি, হ্যাঁ, অ্যানক্লগ প্লাস, ক্লপিড AS, এই বিভিন্ন নামে এই দুটা ওষুধ একসাথে পাওয়া যায়। এখানে আছে ইকোস্পিরিন ক্লপিডোগ্রিল 75 মিলিগ্রাম, 75, ঠিক আছে? ইকোস্পিরিন 75 আর ক্লপিডোগ্রিল 75।
অ্যানক্লগ, CLOG, অ্যানক্লগ প্লাস, মানে এইগুলো বাজারে এই নামে পাওয়া যায় এখন। স্যার এগুলো 75 সব 75 তাহলে 150 একসাথে কত আছে তাহলে? তাহলে চারটি দেওয়া লাগবে 150। আপনার টোটাল দিতে হবে কত? 600। তাহলে এর কয়টা দিবেন? 4টা দিবেন। ভেরি গুড, সবগুলো 4টা দিলেই আপনার হয়ে যাচ্ছে। এটা লাগতো 8টা, এখন আপনার লাগবে 4টা। তাহলে আমরা যদি হাতের কাছে এইটা পাই, এটা খুব কমন অ্যাভেলেবেল ড্রাগস। স্যার নিচেরটা কি? এটা যদি ক্লপিড, AS, CLOPID, এগুলো না জানলেও চলবে, এগুলো তো বাজারে আছে। ক্লপিড, এই যে ওষুধটা যদি আপনি লিখে দেন তাহলে কয়টা আনতে বলবেন রোগীকে? 4টা আনতে হবে। 4টা আনলে আপনার 600 মিলিগ্রাম হয়ে যাবে, এক একটা 150 করে আছে। ঠিক আছে, তাহলে 4টা ওষুধ রোগীর সাথে সাথে খেয়ে ফেলবে। ভালো হয় যদি চিবিয়ে খেতে পারে, গুঁড়ো গুঁড়ো করে ফেলতে পারে, তাহলে তাড়াতাড়ি অ্যাবজর্ব হবে, কাজ হবে তাড়াতাড়ি। আর না হলে যে কন্ডিশনে পারে সেই কন্ডিশনে খাবে। অনেকে পানিতে গোলায় খেতে পারে, কিন্তু গুলতে সময় লাগে, গুলতে গুলতে দেখা গেলো রোগী উপরে চলে গেছে, সেটা ঝামেলা। এই জন্য যে অবস্থায় পারবো, রোগী যদি চিবিয়ে খেতে পারে চিবিয়ে খাবে, গিলে খেতে পারলে গিলে খাবে, গুলিয়ে খেতে পারলে গুলিয়ে খাবে। খুব তাড়াতাড়ি এই কাজটা করতে হবে, ঠিক আছে? তাহলে এইটা আমরা দিব একবারে 4টে, একসাথেই 4টা। আবার আপনার কাছে শুনতে আসবে, এরকম তো কখনো কেউ দেখে নাই বা করে নাই, তখন আবার শুনতে আসবে 4টে একসাথে। হ্যাঁ, আবার যদি এইটা 8টা দেন তবে 8টা একসাথে। হ্যাঁ, রোগীটা তো এগুলো খেয়ে অভ্যস্ত না, তখন কিন্তু এগুলো বলবে। আপনার যদি কোনো রোগীকে সন্দেহ হয় যে না এর হার্ট অ্যাটাক হতে পারে, ECG করে আপনি কনফার্ম হন, 1 ঘন্টা পরে কনফার্ম হন, 2 ঘন্টা পরে কনফার্ম হন, আপনি এইটা দিতে দেরি করবেন না। এটা 4টা যদি অপ্রয়োজন যে হার্ট অ্যাটাক না তার, আপনি 4টা ওষুধ খাওয়াই দিয়েছেন, কোনো ক্ষতি নাই, কিন্তু এমনকি জীবন বেঁচে যেতে পারে। যেটা দিলে ক্ষতি নাই কিন্তু দিলে জীবন বাঁচতে পারে, সেটা আমরা হাতে রাখবো না, আমরা দিয়ে দিব। আপনি পরে কনফার্ম হন, দেখা গেল রোগীর কিছুই না, হার্ট অ্যাটাক না, সাধারণ স্বাভাবিক রোগ, এমনি ব্যথা হয়েছিল, আপনি 4টা ওষুধ খাওয়াই দিয়েছেন, কিচ্ছু যায় আসে। এর সাথে ক্যারেক্টার করে দেওয়া লাগবে। ঠিক আছে, সুতরাং যেটা আগে জীবন রক্ষাকারী মনে হবে সেটা আমরা আগে করে নেব, এরপরে প্রয়োজন ছিল কি অপ্রয়োজন ছিল সেটা পরের কথা। ঠিক আছে, স্যার এর সাথে ক্যারেক্টার করে দেওয়া লাগবে। লাগবে, কিন্তু সেটা জীবন বাঁচানোর পরে। রোগী বেঁচে থাকলে গ্যাসের ওষুধ অনেক দিতে পারবেন। এটা এটা হলো, আমি আস্তে আস্তে আসি। এটা হলো আপনি রোগীটা আসলো আপনার কাছে, এখন তাৎক্ষণিক সাথে সাথে আপনি দিবেন। এরপরে আপনার যেটা মনে হলো যে না আসলেই রোগীটার হার্ট অ্যাটাক, আপনি ECG করে দেখলেন বা পরে অনেক কিছু বিবেচনা করে মনে করলেন এটা, তখন এই ওষুধটা তাকে চালাতে হবে, রেগুলার চলবে, প্রতিদিন 1টা করে। সাধারণত আমরা দুপুরে দিই 0-1-0 খাবার পর বা ভরা পেটে চলবে, এই হচ্ছে প্রেসক্রিপশনে থাকবে। তাহলে যে রোগীটার হার্ট অ্যাটাক হয়েছে কনফার্ম, তার পরবর্তী প্রেসক্রিপশন হচ্ছে এই অ্যাসপিরিন, ইকোস্পিরিন অথবা ক্লপিডোগ্রিল। আপনি রোগীর কন্ডিশন বিবেচনা করবেন, একটা গরিব রোগী, তাকে চেষ্টা করবেন ইকোস্পিরিন দিতে, খরচটা কম হবে। ইকোস্পিরিনের তুলনায় ক্লপিডোগ্রিল একটু পোটেন্ট, পাওয়ারফুল। তখন দুইটা দেওয়া লাগবে না স্যার স্বাভাবিক অবস্থায়? অবস্থা যদি আপনার মনে হয় যে স্বাভাবিক অবস্থায় আপনি কম্বিনেশন দিতে চান, তাও দিতে পারেন। এটা হলো রোগীর হার্ট অ্যাটাকের অবস্থা বুঝে কতটা ইনভলভ করছে, হার্ট অ্যাটাক কতটা গুরুতর। যার 75-এ কাজ হবে না তাকে আপনি 150 দিবেন, মানে কম্বিনেশনটা দিবেন। আমাদের প্রথমে কম্বিনেশন দেওয়ার উদ্দেশ্য ছিল কি, ট্যাবলেটের সংখ্যাটা কমানো, 8টার জায়গায় 4টা ট্যাবলেট লাগে, সুবিধা। এরপরে যদি আপনার মনে হয় হার্ট অ্যাটাকটা বেশি গুরুতর, আপনার 75 মিলিগ্রামে কাজ হবে না, 150 মিলিগ্রাম দিতে হবে, তখন আপনি কম্বিনেশন দিবেন। আপনার যদি মনে হয় যে না হার্ট অ্যাটাকের যা গুরুত্ব তাতে আপনার একটা ট্যাবলেটে কাজ হবে 75 মিলিগ্রাম, তখন আপনি হয় ইকোস্পিরিন দিবেন, না হলে ক্লপিডোগ্রিল দিবেন। তাহলে ইকোস্পিরিন ক্লপিডোগ্রিল আমরা বাছাই করব কি করে? চেষ্টা করব ক্লপিডোগ্রিলে যেতে। ক্লপিডোগ্রিলটা বেশি ভালো ওষুধ, কিন্তু রোগীর সামর্থ্য বুঝে। একটা রোগী 12 টাকার ট্যাবলেট প্রতিদিন খেতে নাও পারে, সামর্থ্য, কারণ তার তো শুধু এই ওষুধ না, তার আরও ওষুধ লাগবে। হার্টের রোগীর একটা ওষুধে কাজ হবে, আরও 3-4 রকম ওষুধ লাগবে। সুতরাং তার সামর্থ্যের উপর, তাকে যদি আমি 12 টাকার জায়গায় 50 পয়সার ওষুধ দিতে পারি, তাহলে রোগীর ওই 10 টাকা দিয়ে সে আরও 2টো ওষুধ কিনে খেতে পারবে। এটা বিবেচনা করে অনেক সময় আমরা ইকোস্পিরিন দিতে পারি। তবে মাথায় রাখতে হবে ইকোস্পিরিনের তুলনায় ক্লপিডোগ্রিলটা নিরাপদ এবং ভালো কাজ করে। কিন্তু কস্ট বেনিফিট একটা কথা আছে না, যে কোনটা দিলে রোগী খাবে। আপনার কাছে রোগী আর 3 মাসে আসলোই না এবং 3 মাসে একটা ওষুধও খেলো না, তার তুলনায় যদি আপনি কম পাওয়ারফুল ইকোস্পিরিন দেন, সেটা লাভ না? রোগী বরং খাবে, খেয়ে বেঁচে থাকুক, এরকম বিবেচনা করে দিতে হবে। আরেকটা ব্যাপার আছে, ইকোস্পিরিন কোন এক জায়গায় দেওয়া যায় না, সেইটা আমরা একটু দেখি। এই যে সতর্কতা, ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টস
ওরাল হাইপোগ্লাইসেমিক ফেনিটয়েন এবং প্রোবিসেনেটের কার্যকারিতা বাড়িয়ে দিতে পারে। তাছাড়া স্যালিসাইলেটগুলো এই সবচেয়ে শেষের কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট। যাদের অ্যাজমা আছে, মানে শ্বাসকষ্টের সমস্যা আছে, এই রোগীদেরকে আমরা ইকোস্পিরিন দিব। ইকোস্পিরিন অ্যাজমার সমস্যা বাড়িয়ে দেয় না, পার্শ্বপ্রতিক্রিয়া মানে দিব না। আমি বললাম না সব রোগীকে দেওয়া যাবে না, ইকোস্পিরিন দিব না কোন রোগীকে, তার মধ্যে একটা হচ্ছে অ্যাজমা রোগী। রোগীকে জিজ্ঞাসা করে দিব যে আপনার শ্বাসকষ্ট আছে বা অ্যাজমার সমস্যা আছে। অ্যাজমা কিন্তু রোগীরা চেনে, বলতে পারবে যে আমার অ্যাজমার সমস্যা আছে। এই রোগীগুলোকে আমি ইকোস্পিরিন, ঠিক আছে। অ্যালার্জি আর অ্যাজমা তো একই জিনিস না, ঠিক আছে না। না, এরকম কোনো নির্ধারিত নেই। হ্যাঁ, অ্যালার্জি যাদের যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে ওই ভ্যাকসিনে যদি কারো অ্যালার্জি হয়, কিন্তু এটাকে আগে থেকে যাচাই বাছাই করার কোনো উপায় আছে? আপনি তো আগে কখনো ভ্যাকসিন নেন নাই, সুতরাং করোনা ভ্যাকসিনের উপাদান লেখা আছে, করোনা ভ্যাকসিনের উপাদানগুলোর প্রতি যাদের অ্যালার্জি আছে। এখন করোনা ভ্যাকসিনের যে উপাদান, এটা আমরা জীবনে বডিতে নেইনি কেউ, আমরা তো প্রথম ভ্যাকসিন নিচ্ছি, আমরা তো জানিই না যে এই উপাদানের অ্যালার্জি আছে কিনা। দিলে না হয় বোঝা যাবে। এইটা ছাড়া কোনো অ্যালার্জিতেই দিতে কোনো বাধা নেই। যদি আপনার ওই ইঞ্জেকশনটা দেওয়ার পরে অ্যালার্জি হয় তাহলে আপনার ওই ইঞ্জেকশনটা বাদ দিতে হবে, কিন্তু সেটা আপনি দেওয়ার পরে বুঝবেন, আগে বোঝার তো উপায় নেই। কথা বোঝা গেছে? নিয়ম হচ্ছে কোনো ওষুধে অ্যালার্জি আছে কিনা এটা বোঝার জন্য ওই ওষুধটা আগে অল্প পরিমাণে বডিতে দিতে হয়, দিয়ে 3 দিন অপেক্ষা করতে হয়, তারপরে এই ওষুধটা ব্যবহার করতে হয়। তা আমরা কিন্তু কি এই সুযোগ আছে আসলে বলেন তো? একটা ওষুধ আপনি রোগীকে দিবেন, প্রত্যেকটা ওষুধ 3 দিন করে যদি ট্রায়াল দেন যে এইটা খেয়ে দেখো তো বাবা একটা কি হয়, দ্বিতীয়টা খেয়ে দেখো তো কেমন হয়, এরকম সুযোগটা আদতে আমাদের আছে? আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইপারসেন্সিটিভিটি বা অ্যালার্জি হয় না। যাদের হয় তাদের হসপিটালে আনতে হয়। বিশেষ করে কিছু কিছু ওষুধ আছে যারা স্টিফেন জনসন, যেমন সেফট্রাক্সন, স্টিফেন জনসন করে জীবনঘাতী, কিন্তু এটা আগে থেকে বোঝার উপায় নেই। আমি যদি সেফট্রাক্সনটা চামড়ার নিচে দিয়ে 72 ঘন্টা পরে ইঞ্জেকশন দেওয়া শুরু করতাম তাহলে বুঝতে পারতাম যে এই লোককে সেফট্রাক্সন দেওয়া যাবে না। আমরা তো তা করি না, আমরা তো 80 আর দিই, দিলেই রিয়াকশন হয়। তখন বুঝতে পারি না ওনার সেফট্রাক্সনের রিয়াকশন হয়, সিপ্রোফ্লক্সাসিনের রিয়াকশন হয়, ইরাইথ্রোমাইসিনের রিয়াকশন হয়, তখন বুঝতে পারি। এর আগে তো বোঝার উপায় নেই। কোনো ওষুধ না দেওয়ার, প্রত্যেকটা ওষুধের যখন কাগজ আছে না, লিটারেচার আছে, লিখবেন, ওখানে লেখা আছে যে কাদের দেওয়া যাবে না, প্রথমেই দেওয়া থাকে এই ওষুধের উপাদানসমূহের প্রতি সংবেদনশীলতা আছে, মানে হাইপার সেন্সিটিভ অ্যালার্জি আছে, তাদেরকে এই ওষুধ দেওয়া যাবে না। তো না দিয়ে বুঝবো কী করে? তাহলে আমাকে আগে ওটা অল্প পরিমাণে দিয়ে দেখতে হবে চামড়ার নিচে যে এটার প্রতি আদৌ এর সংবেদনশীলতা আছে কিনা, কিন্তু এটা আমরা আসলে প্র্যাকটিস করতে পারি না, সুযোগ নেই। ঠিক আছে, এইটা দেওয়া যাবে। গুড। অ্যাজমা যেটা বলছিলাম ইকোস্পিরিন দেওয়া যাবে না, তাহলে দেবো কি? অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ক্লপিডগ্রিল দেবো, এটা নিরাপদ। বোঝা গেছে? যদি রোগী বলে আমার শ্বাসকষ্ট আছে, অ্যাজমার সমস্যা আছে, তাহলে আমি কি বলবো? তাকে আমরা ক্লপিডগ্রিল দিব, ইকোস্পিরিন দিব না। ঠিক আছে, এস দিলে তো সেই ইকোস্পিরিনই চলে আসলো, শুধু ক্লপিডগ্রিল। ওই যে অ্যান্ড ক্লক প্লাস বললাম না, প্লাসটা বাদ দিলে শুধু ক্লপিডগ্রিল হয়ে যাবে। ক্লপিড এস বললাম, এস বাদ দিলে শুধু ক্লপিডগ্রিল হয়ে যাবে। ঠিক আছে, আর সাধারণত যাদের রক্তের সমস্যা বলতে যাদের সহজে রক্তপাত হয়, যাদের রক্তপাতের ঝুঁকি আছে, অনেকে রক্তরোগ আছে না, অল্প হলেই রক্তপাত হয় বা রক্ত বন্ধ হয় না, বিশেষ করে হিমোফিলিয়ার বাচ্চা, থ্যালাসেমিয়া হিমোফিলিয়ার বাচ্চা, যাদের রক্ত একবার চালু হলে আর বন্ধ, জন্মগত কিছু ত্রুটির কারণে এটা হয়, এইসব রোগীর ক্ষেত্রে ইকোস্পিরিন দেওয়া যাবে না। এটা শুনে নিতে হবে যে আপনার রক্তের কোনো সমস্যা আছে কিনা, তাদের কিন্তু এটা ঝুঁকি বেড়ে যাবে। তাই গেলে বলা নেই কারণে নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে রক্ত উঠতে শুরু করছে, সেটা আবার বিপজ্জনক। কারণ আপনি যতই জীবন বাঁচাতে চান তখন 10 হবে আপনার, ডাক্তার আমার সর্বনাশ করে দিচ্ছে। যাদের রক্তপাতের ঝুঁকি আছে এইসব রোগীকে আমরা ইকোস্পিরিন, ক্লপিডগ্রিল এভাবে ইউজ করব না। ঠিক আছে, বাজার জাতের নাম দেখেন লেখা আছে। আমি বলছিলাম যে এই হার্টের রোগীদের এই ইকোস্পিরিন, ক্লপিডগ্রিল বাদেও আমরা আরও কিছু ওষুধ ইউজ করি, তাই না? তার মধ্যে কিছু ওষুধের নাম দেখেন একদম শেষে, সমাপ্তের আগে লেখা আছে। নাইট্রেটস, বাজারে নাইট্রোগ্লিসারিন নামে পাওয়া যায়।
নাইট্রোগ্লিসারিন, এটা 2.6 মিলিগ্রাম আকারে পাওয়া যায়। হার্টের রোগের মূল তত্ত্ব কি বলছিলাম? এই যে হার্টের নালীটা কি হয়ে গেল, চিকন হয়ে গেল না, এরকম তো। এই নাইট্রোগ্লিসারিনের কাজ হচ্ছে রক্তনালীকে প্রসারিত করা। সেখানে তো জায়গা বাড়ায় দিল না, তাহলে যেটুকু ব্লক ছিল সেটাকে সে কী করলো, খুলে দিল। ঠিক আছে, তাহলে এইটা আমাদের এইভাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে দেয়। এর একটা সাইড এফেক্ট আছে, আগের দিন ক্লাসে বোধহয় বলেছিলাম, রক্তনালী প্রসারিত হলে প্রেশার কি হয়? রক্তনালী প্রসারিত হলে প্রেশার বেড়ে যাবে। আগের দিন যে এত কিছু বুঝালাম, কি বলবো। রক্তনালী সংকুচিত হলে প্রেশার বাড়ে, রক্তনালী প্রসারিত হলে প্রেশার কমে। তাহলে একটা রোগীর হার্ট অ্যাটাক আছে, তার প্রেশার এমনিতেই হয়তো কমে গেছে, আপনি আরও দিলেন নাইট্রোগ্লিসারিন, এবার প্রেশার কমে রোগী মরে যাবে। সুতরাং দেওয়ার আগে সাবধান, নাইট্রোগ্লিসারিন দেওয়ার আগে আপনাকে কী করতে হবে, রোগীর প্রেশার মাপতে হবে। প্রেশার মাপতে হবে, প্রেশার স্বাভাবিক নাকি কম। যদি কম থাকে তাহলে এটা আপনি দিতে পারবেন না, অপেক্ষা করতে হবে। একটা জীবন বাঁচাতে যে আরেক কারণে মেরে ফেললেন, সেটা তো হবে না। আপনি হার্টের চিকিৎসা করতে যে প্রেশার কমে রোগীকে মেরে ফেললেন, সেটা হবে না। এই জন্য এইটা দেওয়ার আগে আপনাকে প্রেশার মেপে নিতে হবে। ঠিক আছে, তাহলে ইকোস্পিরিন দেওয়ার আগে রোগীকে আমি কী জিজ্ঞাসা করব, শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যা আছে কিনা। নাইট্রোগ্লিসারিন দেওয়ার আগে কী করব, সতর্ক ব্যাপারগুলো বুঝতে পারছেন, কোথায় কোথায় সতর্ক হতে হবে। গুড। এরপরে দুটো ওষুধ আছে আপনার ইয়া করার জন্য, ট্যাবলেট। এর স্প্রেও পাওয়া যায়, এটার স্প্রেও পাওয়া যায়। ঠিক আছে, হ্যাঁ হাই প্রেশার দিতে পারবেন, এটাও চলবে। যদি রোগীকে আপনি দেন এটা চলবে। এরপরে কিছু আছে আপনার ক্যালসিয়াম চ্যানেল ব্লক। হ্যাঁ 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 হ্যাঁ, কইল 24 নম্বর তো আমি এখনো যাই না, আমি তো 25 পড়াচ্ছি। হ্যাঁ, আমি তো 24-এ যাই নাই, আমি তো 25 পড়াচ্ছি, 24-এ যাই তারপরে বলতেছি। ঠিক আছে, আর কিছু ওষুধ আমরা হার্টের রেস্টের জন্য এখানে দিই, সেটা আমি পরে আসতেছি। এখন আর এই নিয়ে আর কোনো কথা নেই। আপাতত এই দুটা, নাইট্রোগ্লিসারিন এবং ইকোস্পিরিন, ক্লপিডোগ্রাল। আমরা ইকোস্পিরিন নিয়ে আসলে পড়তেছিলাম, সেই কথা প্রসঙ্গে এই কথাগুলো আসলো। আমাদের পড়া ছিল আসলে ইকোস্পিরিন। কার্ভা, হ্যাঁ কার্ভা হচ্ছে ইকোস্পিরিন। এটার ট্রেড নেম আপনি যা মনে পারেন সেটা দিন। এরপরে আসেন, আমরা প্রেশারের কিছু ওষুধের নাম পড়ছিলাম। অ্যান্টি হাইপারটেনসিভ, দেখেন শুরুতে এটা হচ্ছে কত নম্বর থেকে শুরু, এই যে 19 থেকে শুরু। আমি বোধহয় গত ক্লাসে এটা নিয়েছিলাম, 19 নম্বর। প্রেশার অ্যান্টি হাইপারটেনসিভ, হ্যাঁ এটা ডিপেন্ড করে আপনার আপনার কী কারণে প্রেশারটা বাড়ছিল। আপনার যদি এমন রোগ হয় যে না ওষুধটা বন্ধ করে দিলে আবার রোগটা ফিরে আসছে, তাহলে প্রেশার কন্ট্রোলে থাকবে না, আবার বেড়ে যাবে। আর যদি এমন হয় যে আপনার অন্য কোনো কারণে প্রেশার বেড়ে গিয়েছিল, তাহলে এটা বন্ধ করে দিলে প্রেশার আবার, যেমন দুশ্চিন্তার কারণে প্রেশার বাড়ে না, যখন দুশ্চিন্তা কমে যাবে, আপনার ধরেন আমার আত্মীয়, একটা ক্লোজ আত্মীয় বা আমার নিকট আত্মীয়কেও মারা গেছে, আমি দুশ্চিন্তা করতে করতে আমার প্রেশার বেড়ে গেছে, আমি সাময়িক কয়েকদিনের জন্য প্রেশারের ওষুধ খেলাম বা টেনশন কমানোর ওষুধ খেলাম। আমার যখন এই জিনিসটা সয়ে গেল, 1 মাস 2 মাস, কতদিন আর শোক পালন করা যায়, 6 মাস পরে আমি স্বাভাবিক হয়ে গেলাম, তখন কি আমার প্রেশার আর বাড়বে? আর তো পারবে না। আমার কারণ যেটা ছিল দুশ্চিন্তা, সেটা রিলিভ হয়ে গেছে, তাহলে আমার প্রেশারও কমে আসবে। কিন্তু আমার কিডনির সমস্যার কারণে প্রেশার বেড়ে গেছে, আমার কিডনির সমস্যার কারণে আমার প্রেশার বেড়ে গেছে। আমার কিডনি যতদিন সুস্থ না হবে ততদিন কি আমার প্রেশার ঠিক হবে? ওষুধ খেয়ে এটা ঠিক রাখতে হবে।
এই হলো ব্যাপার যে আপনার কী কারণে প্রেশার বাড়ছে এইটা দেখতে হবে। হার্টের অসুখের কারণে প্রেশার বেড়ে গেছে, আপনি এই ওষুধ বন্ধ করতে পারবেন? হার্ট যেটা একবার নষ্ট সেটা ফেরত পাওয়া যাবে? ওষুধ খেয়ে ভালো থাকবেন, সুতরাং ওই ওষুধটা কন্টিনিউ চালাতে হবে, এটা বন্ধ করার উপায় নেই। এই জন্য সব ওষুধ কিন্তু আমরা চলবে লিখি না, কিছু ওষুধ আছে চলবে লিখি, যেটা আর কখনো রিকভার হবে না। হার্টের রোগ, ব্রেইনের রোগ, কারণ কি এই টিস্যুগুলো হচ্ছে নন প্রলিফারেটিভ, এবং পার্মানেন্ট, মানে কি একবার যদি নষ্ট হয়ে যায় এটা আর আপনার এখানে যদি কেটে যায়, মনে করেন এক খণ্ড মাংস আপনি তুলে নিয়ে গেছেন, ট্রিটমেন্ট করেন, ড্রেসিং করেন, একসময় ভরাট হয়ে যাবে না? তার মানে কি নতুন করে তৈরি হতে পারে। কিন্তু হার্টের টিস্যু মানে হার্টের কোষ এবং ব্রেইনের কোষ এরা আর কোনো দিন নতুন করে তৈরি হয় না। সুতরাং যেটা নষ্ট হয়ে গেছে সেটা আপনি আর ফেরত পাবেন না। তাহলে এইটা যদি ফেরত না পান, রোগ আপনার তো থেকেই যাচ্ছে। সুতরাং আপনি ওষুধ খেয়ে রোগটাকে মানে আপনি তুলনামূলক ভালো থাকতেছেন, কিন্তু হার্ট তো আপনার আর কখনো পুরোপুরি আগের মতো সুস্থ হবে না, ব্রেন তো আর আগের মতো সুস্থ হবে না। সুতরাং এই ওষুধগুলো আপনি আর বন্ধ করতে পারবেন। এই জন্য বললাম যে ডিপেন্ড করতেছে আপনি কী রোগে পড়েছেন, কী ওষুধ খাচ্ছেন, আপনার রোগটা নিরাময়যোগ্য নাকি নিরাময়যোগ্য নয়। ডায়াবেটিস, যাদের অনেক সময় প্রেগন্যান্সিতে ডায়াবেটিস হয় না, গর্ভবতী মায়েদের ডায়াবেটিস হয়ে গেছে, ওই সময় তার ইনসুলিন দেওয়া লাগছে বা ওষুধ খাওয়া লাগছে। তার ডেলিভারি যখন হয়ে গেছে, বাচ্চা বাইরে চলে আসছে, দেখা যাচ্ছে তার সুগার ঠিক হয়ে গেছে। তাহলে এই মার্কে আর ডায়াবেটিসের ওষুধ খাওয়ার দরকার আছে? দরকার নেই, এটা সাময়িক। কিন্তু যার প্যানক্রিয়াসই নষ্ট হয়ে গেছে, যার ইনসুলিনই তৈরি হয় না, তাকে কি আপনি ইনসুলিন বন্ধ করতে পারবেন? ইনসুলিন সে পাবে কই? বন্ধ করে দিলে তো আবার যাতাই, তার কিন্তু কন্টিনিউয়াস ডায়াবেটিসের ওষুধ চালাতে হবে। এই জন্য কোন ওষুধ চলবে কোন ওষুধ চলবে না এটা ডিপেন্ড করবে রোগীর উপরে। দেখা যাচ্ছে একটা ওষুধই আরেকজন 10 মাস খেয়ে বন্ধ করে দিচ্ছে, তার সমস্যা হচ্ছে না, আমার সারা জীবন চালানো লাগছে। অবস্থা বুঝে ওষুধের ব্যবহার, ঠিক আছে? দেখেন, হ্যাঁ, প্যানক্রিয়াসের অনেকগুলো টেস্ট আছে, সিরাম অ্যামাইলেজ আছে, সিরাম লাইপেজ আছে, গ্লুকাগন লেভেল দেখা যায়, আল্ট্রাসাউন্ড করা যায়, সিটি স্ক্যান করা যায়, ঠিক আছে? আধা ঘন্টা লাগবে না। সিরাম ক্রিয়েটিনিন সাধারণত কিডনি রোগের ক্ষেত্রে আমরা করে থাকি। আচ্ছা, অ্যান্টি হাইপারটেনসিভের ক্ষেত্রে আমি মনে হয় দুটো ড্রাগস পড়ায় গেছিলাম আপনাদের, মিথাইল ডোপা এবং প্রোপানোলল। সবগুলোর হ্যাঁ পড়াইছিলাম। তাহলে একবার বলি, মিথাইল ডোপা কাজ করে কোথায়? ব্রেনের উপরে। মিথাইল ডোপা বাজারে সার ডোপা নামে পাওয়া যায়। 1 নম্বর মিথাইল ডোপা, আমি শুধু নামগুলো লিখব সংক্ষেপে। মিথাইল ডোপা বাজারে সার ডোপা নামে পাওয়া যায়, সার ডোপা 500। মিথাইল ডোপা এটা কোথায় কাজ করে? ব্রেনে কাজ করে। কাজ কি করে আদতে? এটা ওই যে রক্তনালী প্রসারিত করে দেয়। রক্তনালী প্রসারিত করলে প্রেশার কি হয়? বাড়ে না কমে? কমে। আমার অ্যান্টি হাইপারটেনসিভ মানেই হচ্ছে এই ড্রাগসগুলো প্রেশার কি করবে? কমাবে, প্রেশার কমাবে, ঠিক আছে? প্রেশার কমাবে। এরপরে আছে প্রোপানোলল, 3টা করে, 6টা করেও দেওয়া যাবে যদি দরকার হয়। ডোজটা ওখান থেকে পড়ে নেবেন, ডোজ আমি বলতেছি না। প্রোপানোলল এটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়। এখানে কিসে এই যে কই গেল, বেটাবেস, তারপরে কি বলে এন্ডেভার। এন্ডেভারটা কমন, এটা আগে লিখি। এন্ডেভার এটা 10, 20, 40 এই স্ট্রেন্থে বাজারে পাওয়া যায়। প্রোপানোলল এটা 1টা 2টা 3টা পর্যন্ত যায়। 20 পাওয়া যায়, 10, 20, 40, 80ও পাওয়া যায়, ঠিক আছে? প্রোপানোলল এইটা কি করে? এইটা হার্টকে কম কাজ করায়। আমি বলছিলাম গত ক্লাসে বুঝাই দিয়েছিলাম যে হার্ট যখন বেশি পাম্প করবে প্রেশার কি হয়ে যাবে? বেড়ে যাবে। হার্ট যদি কম পাম্প করে প্রেশার, এইটা হার্টের উপর একটু কাজ করে, হার্টকে একটু বিশ্রাম দেয়, হার্টকে স্লো করে দেয়। এই জন্য যাদের হার্টের দোষ আছে, যাদের হার্ট এমনিতেই কম কাজ করে, তাদেরকে এই ওষুধ দেওয়া যাবে? এমনিই কম কাজ করে, আপনি আরও ওষুধটা আরও কমায় দিলেন, বন্ধ হয়ে গেল হার্ট, ঠিক আছে? হার্ট ফেইলার যেটাকে বলে, সেক্ষেত্রে কিন্তু এটা সতর্কভাবে ব্যবহার করতে হবে। এন্ডেভার
ক্যাপটোপ্রিল 3 নম্বর আছে এসি ইনহিবিটর, প্রিল গ্রুপ, ক্যাপটোপ্রিল, ইসোনোপ্রিল, লিসোনোপ্রিল, এই গ্রুপের ওষুধ হচ্ছে এসিই ইনহিবিটর, আমরা সংক্ষেপে বলি ACEI। হ্যাঁ, এটা পাওয়া যায় বাজারে ক্যাপটোপ্রিল, এনালাপ্রিল, লিসোনোপ্রিল এইসব নামে। হ্যাঁ, এটা বাজারে 12.5, 25, 50 এই স্ট্রেন্থে পাওয়া যায়। ঠিক আছে, ওই যে এখানে কি নামে আছে, ক্যাপটোপ্রিল আছে, ক্যাপ্রিল, টপ্রিল, কার্ডোপ্রিল, ক্যাপ্রিলটা লিখি, ক্যাপ্রিলই থাক। এটা হলো 12.5, 25, 50। হার্টের রোগীদের যদি প্রেশার কমানোর দরকার হয়, আমি বলছিলাম দীর্ঘমেয়াদে প্রেশার যদি বেশি থাকে তাহলে হার্টের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে হার্টের রোগীদের চিকিৎসার ক্ষেত্রে এই ওষুধটা বেশ পছন্দের ওষুধ আমাদের। হার্টের রোগীদের জন্য এই ওষুধটা বেশ নিরাপদ। যেমন এইটা বললাম না, হার্টের অসুখের ক্ষেত্রে এটা দেওয়া যাবে, যাবে না। তাহলে হার্টের রোগের ক্ষেত্রে আমরা যখন কোনো প্রেশার কমানোর ওষুধ ব্যবহার করতে চাইব তখন কোনটা দেওয়ার চেষ্টা করব, এই মানে এসি ইনহিবিটর, ক্যাপটোপ্রিল, এনাপ্রিল, লিসোনোপ্রিল গ্রুপে যে এটা প্রেশারের অবস্থা বুঝে আপনি 12.5 দিতে পারেন, 25 দিতে পারেন, 50 দিতে পারেন। ঠিক আছে, ওটার কাজটা বলে কাজ বোঝেন। প্রোপানলের কাজ কি ছিল, হার্টকে স্লো করে দেয়, হার্টের কাজকে কি করায় দেয়। এখন যার হার্ট ফেইলার আছে, হার্ট ফেল মানে কি, হার্ট ভালো কাজ করতেছে না একটা রোগীর, তাকে আপনি আবার প্রোপানল দিলেন, তো একটা যন্ত্র কাজ করতেছিল না, আপনি তাকে আবার জোর করে আরও কমায় দিলেন, যন্ত্র কি আর চলবে, তো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, উচ্চ রক্তচাপ রোধী সবাইকে একইভাবে রক্তচাপ কমায়। যেমন মিথাইল ডোপা কী করে, রক্তনালী প্রসারিত করে রক্তচাপ কমায়, প্রোপানল হার্টের কাজ কমায় দিয়ে রক্তচাপ কমায়। একটা স্বাভাবিক হার্টকে আমি কিছুটা কাজ কমায় রাখতে পারি, কিন্তু যে হার্টটা এমনিই কাজ কম করে তাকে যদি আবার ওষুধ দিয়ে আরও কমায় রাখেন তো বন্ধ হয়ে যাবে। হার্ট বন্ধ হয়ে গেলে আর কোনো দরকার আছে কিছু দেখার, এক ওষুধেই রোগী উপরে। ঠিক আছে, সুতরাং হার্টের অসুখ যাদের আছে, যাদের হার্ট ফেইলার আছে, তাদের ক্ষেত্রে এই ওষুধটা আমরা দিব না। তো সেটা বললাম, এই ক্ষেত্রে আমরা কাকে চয়েস করতে পারি, হার্টের রোগীদের আমরা নিরাপদে এইটা চয়েস করতে পারি। এটা যেহেতু দিতে পারতেছে না, দেবো কি দিব না, এত রিস্ক নেওয়ার দরকারটাকে, আমি নিরাপদ ওষুধটা ব্যবহার করব, এসি ইনহিবিটর। ঠিক আছে, তাহলে হার্টের রোগীদের আমরা কোনটা দিব, এসি ইনহিবিটর। ঠিক আছে, ওই এর পরেরটাও তাই, সিলাজাফ্রিল। ঠিক আছে, এই প্রিল গ্রুপ হচ্ছে সব হচ্ছে একই, আমি আর এটা ভাঙাচ্ছি না। এরপরে হচ্ছে আলফা রিসেপ্টর ব্লকার, টেরাজোসিন, প্রাজোসিন। এইটা দেয়া হয় কিডনি রোগীর ক্ষেত্রে। কিডনি রোগীর আমি বললাম না, কিডনি রোগের কারণে প্রেশার বাড়তে পারে। 4 নম্বর এই আলফা, এই চিহ্নটা বোঝেন তো, আলফা রিসেপ্টর ব্লকার। এটা কোন রোগীর ক্ষেত্রে দিব, কিডনি রোগীর ক্ষেত্রে। কিডনি রোগের কারণে যদি কারো প্রেশার বেড়ে যায়, আমি একটু আগে বলতেছিলাম না কিডনি রোগের কারণে প্রেশার বাড়তে পারে, কিডনির কারণে যদি প্রেশার বাড়ে তাদের ক্ষেত্রে এই ওষুধটা নিরাপদ। হার্টের সমস্যার কারণে প্রেশার বাড়লে কোনটা নিরাপদ, এসি ইনহিবিটর নিরাপদ। মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন মাত্র, প্রেগনেন্ট রোগীদের ক্ষেত্রে কোনটা নিরাপদ, মিথাইল ডোপা। ঠিক আছে, প্রেগনেন্সির ক্ষেত্রে এইটা নিরাপদ, হার্টের রোগীদের ক্ষেত্রে এইটা নিরাপদ, কিডনি রোগীদের ক্ষেত্রে এইটাই নিরাপদ। এটা বাজারে আলফা প্রেস নামে পাওয়া যায়, আলফা প্রেস 1 মিলিগ্রাম বা 2 মিলিগ্রাম নামে পাওয়া যায়। তাহলে কিডনি রোগ আছে একটা রোগীর, তাকে যত্রতত্র হাইপারটেনসিভ ব্যবহার করা যাবে না। এটা সাধারণত দিনে 3টা ব্যবহার করা হয়। এটা কিডনি, এইটা আছে প্রাজোসিন, আমি যেটা লিখছি প্রাজোসিন,
এটা টেরাজোসিন নামেও পাওয়া যায়, আপনাদের বইতে আছে টেরাজোসিন। টেরাজোসিন আর প্রাজোসিন দুই ভাই, আমি লিখছি হচ্ছে প্রাজোসিন আর আপনাদের বইতে আছে টেরাজোসিন। ঠিক আছে, সিনে বোধহয় সি, প্রাজোসিন আর টেরাজোসিন। ঠিক আছে, এরা হচ্ছে দুই ভাই, এরা হচ্ছে আলফা রিসেপ্টর ব্লকার। কাদের দিব? কিডনি রোগের কারণে যদি কারো প্রেশার বাড়ে তাদের ক্ষেত্রে এই ড্রাগসটা ব্যবহার করি। ডোজ হচ্ছে 3 বেলা, সাধারণত 3টা আমরা দিয়ে থাকি। প্রোপানোলল, প্রোপানোলল স্বাভাবিকভাবে সুস্থ মানুষ যাদের আর কোনো ভিতরে কোনো কিডনি হার্ট এ জায়গায় কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে আমরা প্রোপানোলল ব্যবহার করতে পারি স্বাভাবিকভাবে। হ্যাঁ, এরপরে হলো লোসার্টার পটাশিয়াম। লোসার্টান, লোসার্টান পটাশিয়াম। অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার এআরবি। লোসার্টান, লোসার্টান পটাশিয়াম আর কি। হ্যাঁ, লোসার্টান পটাশিয়াম এটা হলো অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার এআরবি। এটা বাজারে খুব কমন নাম হচ্ছে ওসার্টিল। 50-100 এই এই স্ট্রেন্থে পাওয়া যায় লোসার্টান পটাশিয়াম। ঠিক আছে, এটা হলো অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার। ঠিক আছে, ওসার্টিল, ওসার্টিল 50 খুব কমন ড্রাগস। এটাও কিডনি রোগীদের ক্ষেত্রে নিরাপদে ব্যবহার করা যায়। ঠিক আছে, এটা সাধারণত দিনে একটা করে ব্যবহার করা হয়, 50 এবং 100 মিলিগ্রাম। এস প্লাসের কথা পরে, প্লাস মানে তো তার সাথে অন্য কেউ আছে, শুধু ওসার্টিলের কথাটা আগে বলি। ওসার্টিল এর সাথে অনেক সময় আরেকটা ওষুধ মিক্স থাকে, হাইড্রোক্লোরোথায়াজাইড। দেখুন এখানে লেখা আছে বইতে, দেখেন লোসার্টান পটাশিয়াম প্লাস হাইড্রোক্লোরোথায়াজাইড। হাইড্রোক্লোরোথায়াজাইড হচ্ছে ডাইউরেটিক্স। ডাইউরেটিক্স মানে হচ্ছে যেটা প্রস্রাবের পরিমাণ বাড়ায়। আমার শরীর থেকে যদি রক্ত থেকে রক্তের পানির পরিমাণটা আমি বের করে দিতে পারি তাহলে প্রেশার বাড়বে না কমবে? কমবে। আলটিমেট রক্তের পরিমাণ, রক্তের পানির পরিমাণ যদি আমি কমিয়ে দিতে পারি তাহলে কি প্রেশারের পরিমাণ কমবে না? তাহলে এই হাইড্রোক্লোরোথায়াজাইড এই কাজটা করে। প্রস্রাবের সাথে এটা প্রস্রাব বাড়িয়ে দেয়। প্রস্রাবের সাথে কিছুটা, প্রস্রাব আসে কোথা থেকে তো বলেন তো? রক্ত থেকেই তৈরি হয়। প্রস্রাব তৈরি হয় কোথা থেকে? রক্ত থেকে। তাহলে রক্ত থেকে এক্সট্রা পানিটুক যদি আমি প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দিতে পারি তাহলে প্রেশার কিছুটা কমে। এর সাথে যে লোসার্টান পটাশিয়ামের সাথে যে হাইড্রোক্লোরোথায়াজাইডটা মানে ওসার্টিল প্লাস বা লোসার্ট প্লাস বা অস্টান প্লাস, এই প্লাস মানে হচ্ছে তার সাথে কি আছে? হাইড্রোক্লোরোথায়াজাইড। এইটা যদি দেই তাহলে আরেকটু বেশি কাজ করবে। লোসার্টিন কাজ করবে, সাথে আবার হাইড্রোক্লোরোথায়াজাইডও কাজ করবে। এই ওষুধগুলো সাধারণত রাতে দিলে রোগীদের একটু ডিস্টার্ব হয়, প্রস্রাবে উঠতে হয় বারবার, এই জন্য এইগুলো দিনের বেলা দেওয়াটা নিরাপদ। আর অন্যান্য প্রেশারের ওষুধ সাধারণত আমরা রাতে দিই। ঠিক আছে, এই মোটামুটি আপনার প্রেশারের ওষুধগুলো। প্রেশারের ওষুধগুলো কমনলি ব্যবহার করার সময় কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমি কাকে দিচ্ছি। ওগুলো সব কম্বিনেশন। এটার সাথে যদি আপনি এই যে ফিক্সো কার্ড আছে, ফিক্সো কার্ড দুইটা 5/50 দুইটা ওষুধ একসাথে, এর সাথে ক্যামলো এই যে আপনার যেটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যামলোডিপিন, এই ওষুধটা এখানে বাদ পড়ছে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যামলোডিপিন, অ্যামডোক্যাল নামে বাজারে পাওয়া যায় বা ক্যামলোডিন নামে পাওয়া যায়। এইটা একটা ওষুধ আছে, এইটার সাথে এগুলো মিলানো যায়। যেমন অ্যামলোডিপিনের সাথে লোসার্টান মিলানো যায় 5/50 অথবা 5/40, 5/20, 5/80। এই বাই মানেই হচ্ছে দুটো ওষুধ একসাথে আছে, সেটা যে কোনো দুটো হতে পারে। ঠিক আছে, এই যে যেমন লোসার্ট
লোসারটান ওসার্টেল 50+, তার মানে কি ওর সাথে দুটো ওষুধ আছে। ক্যামলোসার্ট বোঝাই যাচ্ছে, অ্যামলোডিপিন আর লোসারটান পটাশিয়াম দুটো ওষুধ একসাথে আছে, ঠিক আছে। ফিক্সোকার্ট 5/50, অ্যামলোডিপিন আর অ্যাটিনোলল, এই যে প্রোপানোলল, এটা একসাথে আছে, বোঝা গেছে। দুটো ওষুধ আমরা যখন এই দুটো ওষুধ কখন দিব, যখন আমরা একটা ওষুধে কাজ হচ্ছে না, আপনি একটা দিয়েছিলেন প্রেশার কমতেছে না, তখন দুইটা ওষুধ কম্বিনেশন করে দেওয়া যায়। তাতে সুবিধা কি, একটা ওষুধ দুইবার দেওয়ার থেকে দুটো ওষুধ একসাথে দিলে রোগীর খেতে সুবিধা, রোগী একটা ট্যাবলেটেই কাজ হয়ে যাচ্ছে। আপনি যখন একই ওষুধ 2 বেলা দিবেন, রোগীকে 2বার ওষুধ খেতে হবে, 2বার টাকা লাগবে। একই ওষুধ কম্বিনেশন দিলে টাকাটাও সেভ হয় আর রোগীর খেতেও সুবিধা। একটা ওষুধে দুটো ওষুধের কাজ পাচ্ছে সে, 2বার খাওয়া লাগতেছে না। এই জন্য যখন আমাদের একটা ওষুধে প্রেশার কন্ট্রোল হয় না, প্রথমে আমরা বাড়াবো, 10-এর জায়গায় 20, 20-এর জায়গায় 40, 12-12.5 জায়গায় 25, 25-এর জায়গায় 50, 1-এর জায়গায় 2, 50-এর জায়গায় 100 দিয়ে দেখব। তারপরেও আমি কন্ট্রোল করতে পারতেছি না, তখন আমরা কি করব, দুটো কম্বিনেশন দেবো। কম্বিনেশন কি কি আছে আমি বলে দিলাম। ও আসবো না, 5টার দিকে হবে। হ্যাঁ 5টায় টাইম। স্যার এই লোসারটান বা ওসারটান 50+ বা লোসারটান 80, 160 এই ক্ষেত্রে অনেক সময় ডাক্তার ওই যে PS05 বা জোলিয়াম 05 বা কোলোরন বা রিভোট্রি এই জাতীয় ওষুধ দেয়, এগুলো কি একসাথে খাওয়া যাবে কি? যাবে, এগুলোর সাথে এর কোনো সম্পর্ক, ওটা তো সিডেটিভ, ঘুমানে, এটা ঘুমের ওষুধ বা টেনশন ফ্রি করার ওষুধ, এটার সাথে আপনি এটা দিতেই পারেন, দেওয়া যাবে কি? সমস্যা নেই। একদম স্পেসিফিক কিছু ওষুধ আছে দেওয়া যায় না, যেমন আপনার যদি জেন্টামাইসিন চলে, জেন্টামাইসিন একটা অ্যান্টিবায়োটিক আছে না, জেন্টামাইসিন যখন চলবে তখন আপনি এই যে লোসারটান ওসার্টেল 50+-এর সাথে হাইড্রোক্লোরোথায়াজাইড একটা কথা বললাম না, ওইটাকে ব্যবহার করা যায় না। এরকম স্পেসিফিক 2-1টা কথা আছে যেটি এই ওষুধের সাথে এই ওষুধ ব্যবহার করা যাবে না। তাহলে আমরা যখন জেন্টামাইসিন ব্যবহার করব তখন এই ওষুধটা অ্যাভয়েড করব। কোনটা প্লাস যেটা হাইড্রোক্লোরোথায়াজাইড যেটাতে আছে, এই ওষুধটা আমরা ব্যবহার করব না, নর্মাল ব্যবহার করা যাবে। এরকম ড্রাগস খুব কম বাজারে, যে এর সাথে ব্যবহার করা যাবে না এরকম রিস্ক সব ওষুধের সাথে সব ওষুধের রিয়াকশান আছে, কিন্তু কম আর বেশি, যেটা ধর্তব্য না কম সেটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা নেই, যেটা একদম মারাত্মক এই জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করি, ঠিক আছে। অ্যান্টি হাইপারটেনসিভ মানে প্রেশার কমানোর ওষুধ, এইগুলোই মোটামুটি নামগুলো মনে রাখবেন। কোন রোগীর ক্ষেত্রে কোনটাকে বেশি ব্যবহার করবে এগুলো বলে দিছি না, লিখে নিছেন তো, কোন রোগীর ক্ষেত্রে কোনটাকে আমরা পছন্দ করি সেটা জানবো, ঠিক আছে। হ্যাঁ যার লাগবে সে খেতে পারবে, 10 মিনিট পরে আসতেছে। এটা হচ্ছে কিডনি রোগীদের ক্ষেত্রে দিব, আলফা রিসেপ্টর ব্লকার। কিডনিজনিত কারণে যাদের প্রেশার বেশি সেই সব রোগীদের ক্ষেত্রে প্রাজোসিন, আমরা এখন টেরাজোসিন বাজারে খুব বেশি পাওয়া যায় না, বা আমরা আমি যেটা লিখলাম প্রাজোসিনটা বেশি ব্যবহার করি, আলফা প্রেস নামে পাওয়া যায় বাজারে, হ্যাঁ 1 মিলিগ্রাম 2 মিলিগ্রাম। কার্ডিয়াক অ্যারিথমিয়া মানে যার হার্টবিট রেগুলার না, আমরা হার্টবিট ধরলে এটা রেগুলার বিট পাই না, এইটা না, উল্টাপাল্টা বিট, এটাকে অ্যারিথমিয়া বলে, ঠিক আছে। কম বেশি না, কমও হতে পারে বেশিও হতে পারে, কিন্তু রেগুলার না। আপনি একটা নির্ধারিত বিরতিতে হার্টবিট হয় না, যে মিনিটে 72টা মনে করেন, কিন্তু যাদের অ্যারিথমিয়া আছে তাদের প্রথম মিনিটে পাবেন 60টা, পরের মিনিটে পাবেন 70টা, তারপরে পাবেন 50টা, তারপরে পাবেন 80টা, এরকম উল্টোপাল্টা, কোনো বিটের কোনো নির্ধারিত রেট নেই, অ্যারিথমিয়া বলে। রিদম নেই, কোনো রিদম থাকলে তো একই রিদমেই চলবে, রিদমে চলে না, ওইটাই তো, ওইটার কথাই তো বলতেছি, পালস 60 থেকে 100 স্বাভাবিক। অনেকগুলো অ্যান্টিবায়োটিকের নাম বলা আছে, অ্যান্টিবায়োটিকগুলো আমি যেটা আরেকটা জিনিস আপনাদের বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে ইসের রোগ কী জানো এই যে টিবির ওষুধ, টিবির ওষুধের নাম আছে এনটিটিবি, মানে যক্ষার ওষুধ, যক্ষার ওষুধের নামগুলো জানতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এই যে এখানে আছে
17। হ্যাঁ 16 পৃষ্ঠায় কী হয়েছে? 16 পৃষ্ঠায় তো আমার সিপ্রোফ্লক্সাসিন নেই। কত নম্বর প্রশ্ন? আমি দেখি এজিথ্রোমাইসিন দেখি। 13 নম্বর প্রশ্ন। হ্যাঁ 13 নম্বর প্রশ্নে কী হয়েছে? এটা তো 16 নম্বর পেজে না, এটা আমার এখানে 17 নম্বর পেজে। আচ্ছা তা কোন কোন নম্বর ইয়ে বলেন? হ্যাঁ সিপ্রোফ্লক্সাসিনের কোন নম্বরে বলেন? হ্যাঁ বিবরণের মধ্যে কত নম্বর লাইন? হ্যাঁ ব্যাকটেরয়েডস ফ্লাজেলিস, ওর উচ্চারণ হচ্ছে ব্যাকটেরয়েডস। সালফিনজাইটিস। এন্ড্রো, ওটা এন্ড্রো। এই যে আমি বানান লিখে দিচ্ছি, দেখে দেখে লেখেন। এন্ডোমেট্রাইটিস, ব্যাকটেরয়েডস, ভেঙে ভেঙে উচ্চারণ করুন, ব্যাকটেরয়েডস। আমি যেন কোথায় ছিলাম? এনটিটিভি। এনটিটিভির নামগুলো একটু জেনে রাখবেন। এনটিটিভিতে আমরা কয়েকটা ওষুধ ব্যবহার করি। এখানে প্রথমে স্ট্রেপ্টোমাইসিন পড়ে। প্রথম হচ্ছে আইসোনিয়াজাইড, আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, ইথামবিউটল, আর হচ্ছে পাইরিজিনামাইড। এই চারটা হচ্ছে একদম টিবির প্রথম ড্রাগস। টিবির ওষুধ কয় মাস খেতে হয়? মিনিমাম 6 মাস, মিনিমাম 6 মাস। কিনতেও পাওয়া যায়, আবার ফ্রিও পাওয়া যায়। মনে রাখবেন একদম কমন সহজে বোঝার জন্য, মানে জাস্ট রিভিশনের জন্য বলে দিচ্ছি। প্রথম 2 মাস, মোট কয় মাস বললাম? 6 মাস। প্রথম 2 মাস 4টা ওষুধই চলবে। আমরা বলি 4 FDC। 4 মানে এই 4টাই, যে 4টা নাম বলে দিলাম, 4 FDC 2 মাস। এরপরে আইসোনিয়াজাইড আর রিফাম্পিসিন, এই দুইটা, এটাকে বলা হয় 2 FDC। এইটা চলবে 4 মাস। টিবি, নর্মাল টিবি, কোনো ঝামেলা নেই, শুধু যক্ষা হয়েছে, তার ধরা পড়ছে টিবি, তার ক্ষেত্রে ওষুধ কয় মাসের? 6 মাসের। 6 মাসের ওষুধ কিভাবে খাবো? 2 মাস আর 4 মাস ভাগ করে খেতে হবে। প্রথম 2 মাস যে 4টা ওষুধের নাম লিখছি, এই 4টা ওষুধ, এই 4টা ওষুধ সুবিধা হচ্ছে বাজারে এখন একই সাথে একই প্যাকেটে পাওয়া যায়। সে ব্রাক থেকে দিকে আর আপনি কিনে খান, একসাথে আছে, আপনি ওষুধটা টুপ করে গিলে ফেলবেন। একটা ওষুধেই এইগুলো সব দেওয়া আছে। বড় টিবির ওষুধ কিন্তু বেশ বড় বড়, এরকম লাল রঙের বড় বড় ওষুধ, এবং এটা ওজন অনুসারে চেঞ্জ হয়। কারো 3টা লাগবে, কারো 4টা লাগবে, কারো 5টা লাগবে, ভাগ ভাগ করা আছে। 40 কেজি পর্যন্ত একরকম, 60 কেজি পর্যন্ত একরকম, 80 কেজিতে আরেক রকম, যত ওয়েট সেই অনুসারে আপনার ডোজ। ঠিক আছে? তাহলে প্রথম 4 মাসে, প্রথম 2 মাসে কয়টা ওষুধ? 4টা ওষুধ। ঠিক আছে? আর পরের 4 মাসে হচ্ছে 2টা ওষুধ, 2 FDC আর 4 FDC। এটা হলো স্বাভাবিক নিয়ম। ফিক্সড ডোজ রেজিমেন, ফিক্সড ডোজ কম্বিনেশন। ফিক্সড ডোজ মানে ওইটা যা আছে তাই। 75 মিলিগ্রাম থাকলে 75 মিলিগ্রামই আছে, ওটা চেঞ্জ করা যাবে। ঠিক আছে? এই জন্য ফিক্সড ডোজ বলে। 4 মাস না, 2 মাস। 4টা মানে ট্যাবলেট 4টা না, কিন্তু
4টা ওষুধ একসাথে মিশানো আছে একটা ট্যাবলেটে, হ্যাঁ 4FDC। এখন হ্যাঁ, এখন নাম কি এটা একটা ব্যাপার কিন্তু বুঝতে, এটা হচ্ছে আপনি কি কিনতেছেন। যেমন বাজারে সব থেকে কমন একটা নাম আছে রিমেস্টার। রিমেস্টার নামে বাজারে পাওয়া যায়। এই রিমেস্টারের দুইটা কম্বিনেশন, রিমেস্টার 4FDC আর হচ্ছে রিমেস্টার 2FDC। আপনি যখন বাজারে যেয়ে বলবেন আমাকে রিমেস্টার 4FDC দেন, তখন আপনাকে এই 4টা ওষুধের একটা ট্যাবলেট দিবে। এখন ডাক্তার আপনাকে বলে দিবে যে আপনি কয়টা করে খাবেন। যদি আপনাকে বলে আপনি 3টা করে খাবেন, তাহলে রিমেস্টার ট্যাবলেট 3টা খাবেন। যদি বলে আপনি 4টা করে খাবেন, 4টা করে খাবেন। যদি বলে 5টা করে খাবেন, তাহলে 5টা করে খাবেন। 3টা, কিন্তু ওই 3টার মধ্যে ওষুধ আছে কয়টা? 4টে। একটার মধ্যেই কিন্তু 4টা ওষুধ আছে। ট্যাবলেটটা এরকম, এই একটা ট্যাবলেট, মনে করেন এইটা একটা ট্যাবলেট, এই ট্যাবলেটের মধ্যেই 4টা ওষুধ আছে। এরকম ট্যাবলেট আপনার যদি 40 কেজি ওজন, আপনি খাবেন কয়টা? 3টা। এরকম ট্যাবলেটই আপনার ওষুধ 80 কেজি হলে আপনি খাবেন 5টা। একটা খেলেও আপনি 4টা ওষুধ পাচ্ছেন, ওই 5টার মধ্যেও কিন্তু 4টা ওষুধই আছে। সংখ্যা শুধু চেঞ্জ হবে ওজন অনুসারে, কিন্তু একটা ট্যাবলেট খাওয়া মানেই আপনি কয়টা ওষুধ খাচ্ছেন? 4টা ওষুধ খাচ্ছেন। আবার যখন 2FDC যাবেন, তখন একটা ওষুধ খাচ্ছেন মানে আপনি কয়টা ওষুধ খাচ্ছেন? আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, এই 2টা ওষুধ খাচ্ছেন কি পরবর্তী 4 মাসে। ওষুধ আপনার 5টা করে লাগতেছে, কিন্তু একটার মধ্যে কয়টা ওষুধ আছে? 2টা ওষুধ আছে। 2FDC যখন, তখন 2টা। 4FDC থাকলে 4টা। 4টা একসাথে, এক ট্যাবলেটের মধ্যে 4টা। প্রথম 2 মাস খেতে হবে। এটা হলো নর্মাল টিবির ক্ষেত্রে। আবার কোনো টিবিতে 1 বছর ওষুধ খেতে হয়, কিন্তু এটা অবস্থা বুঝে। একবেলা, দিনে একটা। সাধারণত আমরা সকালে খালি পেটে খেতে বলি, প্যারা আছে, খালি পেটে সকালে এরকম গরুর ট্যাবলেটের মতো বড় বড় ট্যাবলেট 5টা খেয়ে দেখেন কেমন লাগে খালি পেটে। যে খায় সে বোঝে। আমরা তো বলে দিই খাবেন, খেয়ে আপনি বাড়ি ঘুম, রোগী তো দেখে খেয়ে মরতেছে। এত বড় বড় ট্যাবলেট সকালে খালি পেটে 5টা খেতে হবে, মজা ভালো বোঝা যায়। ঠিক আছে, এই জন্য ব্রাকে কেউ কাজ করেন কিনা পরিচিত, ওদের বলে দেওয়া হয়, বা যারা স্বাস্থ্যকর্মী আছে তাদেরকে বলে দেওয়া হয় যে আপনি দাঁড়ায় থেকে রোগীকে ওষুধ খাওয়াই আসবে। রোগীরা বিরক্ত হয়ে পরে আর খায় না, ওই জানলাতে ফেলায় দেয় আর পানি খায়, এরকম হয় কিন্তু। আর টিবির ড্রাগস যদি একদিন মিস হয়, ওই দিন থেকে আবার 6 মাস শুরু করতে হবে। মনে রাখবেন, একদিন আপনি মিস করলেন, ওই দিন থেকে ধরেন আপনার 5 মাসে যে একটা মিস করছেন, ওই 5 মাসের থেকে আবার 6 মাস শুরু। কথা বোঝা গেছে? প্যারা আছে কিন্তু, 11 মাসে হয়ে যাবে। হ্যাঁ একদম, ওই 4FDC আবার 2 মাস থেকে আবার শুরু হবে। মানে যেদিন শেষ বন্ধ করবেন তার পরের থেকে আবার 6 মাস। এই জন্য খুব সতর্ক থাকে। এই জন্য নিয়ম হচ্ছে গিয়ে দাঁড়ায় থেকে ওষুধ, মানে এখন সবসময় স্বাস্থ্যকর্মী থাকে না, কিন্তু আপনার ফ্যামিলিতে যদি কেউ টিবির ওষুধ খায়, আপনার দায়িত্ব হচ্ছে দাঁড়ায় থেকে দেখাবে এটা খায় কি না জানলাতে ফেলে দেয়। ঠিক আছে, ঝামেলা আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, টিবির ওষুধের নামগুলো জানবেন। হ্যাঁ, কারো কোনো বিশেষ সমস্যা থাকলে বলেন, সময় নেই আর। কোনোটা আর বিশেষ করে বলতে হবে? অ্যান্টিবায়োটিকগুলো একটু বেশি করে দেখেন, বিশেষ করে অ্যাজিথ্রোমাইসিন, সেফালোস্পুরিন গ্রুপে সেফট্রাক্সন, সেফিক্সিম, তারপরে কুইনোলন্সের মধ্যে আপনার সিপ্রোফ্লক্সাসিন, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সব ওষুধ আসলে অত জানা লাগে না। যেমন আপনার ওই যে কী বলে ইরাইথ্রোমাইসিন, এত ইম্পর্টেন্ট না, জানা না হলেও চলবে। সেফোটক্সিন, এগুলো জানবেন। না, কাজ কেমনে, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, তাই না? জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, এটা তো কমন থিওরি। সেটা তো আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই, এটা ড্রাগ অথরিটিকে জিজ্ঞাসা করবেন, তারা কেন পারমিশন দিল। আপনার লিখতে কোনো বাধা নেই, আপনি কিন্তু নৈতিকভাবে বাধ্য না, কারণ বাজারে আসা মানে এটা আপনাকে লেখার পারমিশন দেওয়া হয়েছে, তাই না? আপনার কোনো দায় নেই, আপনি লিখতে পারেন, যেহেতু পারমিট আছে বাজারে। যদি ব্র্যান্ড করতো তাহলে লিখতেন না। হ্যাঁ, ও এফসিপিএস এটা প্যাথোলজি স্যার, দেখিনি। ফিলো এফি ডাবল এলো, হ্যাঁ, অফ কলেজ, অফ ইন না, ইন হবে না,
অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জারি, না সার্জন, বানানটা ঠিক করে নেন। সার্জন, আমি লিখি তারপরে লিখেন। এইটা এইটা সার্জন, ঠিক আছে। ওই সার্জারিটা কেটে দেন, বলেন তাড়াতাড়ি। 2 নম্বর। বুঝলাম। এই বাইক আছে নাকি কারো? ওই একটু পুরানো বাস স্ট্যান্ডের সামনে আসুন তো, ম্যাটসে নিয়ে যান তাহলে একটু আমাকে। হ্যাঁ, কে কে বলতেছিলেন? হঠাৎ করে মাঝে মাঝে হার্টের প্রচন্ড মানে তুফান তৈরি হয়ে হ্যাঁ একই সাথে পেটেও এরকম প্রচন্ড আকারে তুফান তৈরি হ্যাঁ, আর ওই টাইমটাতে প্রেশারও লো হয়ে যায়। এটা হচ্ছে প্যালপিটেশন বলি আমরা। হ্যাঁ, প্যালপিটেশন, হার্টবিট বেশি হয়ে যাওয়া, বুক ধরফর করা। ওই যে প্রোপানল যে ওষুধটার কথা বললাম না, ওইটা কিন্তু এই রোগীর ক্ষেত্রে কাজ করে, হার্টবিট কমিয়ে দেয়। এখানে কোন নাম কোন জায়গা আমি ধরতে পারলাম না। এই যে এইটা ফিলো, এটা এল হবে, হ্যাঁ, ডাবল এল ও, ফিলো অফ কলেজ অফ, ইন কেটে দিবেন। ফিজিশিয়ানস অ্যান্ড সার্জারি আছে না, সার্জারিকে এটা লিখবেন, সার্জন। ডিপ্লোমা ইন মেডিকেল, ডিপ্লোমা ইন কই, ডিএমএ তো দেখি না শেষে এখন শেষের লাইন কই, শেষে ডিএমএ এখানে নাই, আদা হয়েছে। দ্বিতীয় পৃষ্ঠা। ঠিক আছে, শেষ করলাম। হ্যাঁ, এটা বন্ধ করে।